বিশ্বজুড়ে টান টান উত্তেজনার মাঝে জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই দেখুন গুরুত্বপূর্ণ শিরোনাম। কার শক্তিতে শক্তিশালী ইরান? সেনাবাহিনী নাকি আইআরজিসি? থাকছে প্রতিবেদনে। ফেঁসে গিয়ে ট্রাম্পের মরণ কামড়, মহাযুদ্ধে ইরানের পরের টার্গেট কি? থাকছে প্রতিবেদনে। অ্যাকশন শুরু করল ইরান, জয়ের স্বপ্নভঙ্গে কিছুই করার নেই আমেরিকা ইসরায়েলের। থাকছে প্রতিবেদনে। হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান। থাকছে প্রতিবেদনে। নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা, একের পর এক সিদ্ধান্তে বদলে যাচ্ছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। বড় শক্তিগুলো যখন মুখোমুখি অবস্থানে, তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন: কোথায় যাচ্ছে বিশ্ব রাজনীতি? কার শক্তিতে শক্তিশালী ইরান? সেনাবাহিনী নাকি আইআরজিসি? ইরানের ইসরায়েল ও আমেরিকার দ্রুততম সময়ে বিজয়ের ক্ষেত্রে পথের কাঁটা কারা? কোন শক্তিতে ইরান বলতে পারে এই যুদ্ধ দীর্ঘ সময়ের? খামেইনি সহ দেশের বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, তারপরেও কিন্তু তেহরানকে দমিয়ে রাখা যাচ্ছে না। প্রাথমিকভাবে একটা ধারণা তৈরি হয় যে ইসরায়েল আর আমেরিকার কাছে অচিরেই নতি স্বীকার করবে ইরান। কার্যক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো। আমেরিকার শানিত আক্রমণের জবাব দিয়েছে আমেরিকার ভাষাতেই। ইরানের মূল শক্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইরানের এই ইসলামী বিপ্লবী গার্ডের শক্তি কতটুকু? শত নিষেধাজ্ঞার পরেও কিভাবে তারা এত শক্তি অর্জন করল? ইরানে একটি বাহিনী আছে যারা শুধু সেনাবাহিনী নয়, তারা রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করে। এমনকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথ তারাই নিয়ন্ত্রণ করে। সেই বাহিনীর নাম ইসলামী বিপ্লবী গার্ড, ফার্সিতে সাপাহা ই পাস্তারান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আসলে রাষ্ট্রের ভেতলে একটা রাষ্ট্র। সংগঠনটির জন্ম বিপ্লবের গর্ভে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর রুহুল্লাহ খামেইনি একটি নতুন বাহিনী গঠন করেন। এই নতুন বাহিনীর কাজ শুধু সীমান্ত রক্ষা করা নয়, তার চেয়েও বড় দায়িত্ব ছিল বিপ্লবকে রক্ষা করা। একটি আদর্শের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই বাহিনী। প্রশ্ন হল, তবে কি ইরানে কোনো সেনাবাহিনী নেই? ইরানেরও নিজস্ব বাহিনী আছে। বাহিনীর নাম আর্তেশ বা ইসলামী রিপাবলিক অফ ইরান আর্মি। অন্যান্য বাহিনীর মতোই তাদের ৩টি শাখা রয়েছে, সদস্য সংখ্যা ৩.৫ লাখের বেশি। ইসলামী বিপ্লবী আর আর্তেশের মধ্যে তফাৎ হল, আর্তেশ রক্ষা করে রাষ্ট্রকে, আর আইআরজিসি রক্ষা করে বিপ্লবের আদর্শ, ইসলামিক সিস্টেম ও সুপ্রিম লিডারকে। ১৯৭৯ থেকে ইরানে রয়েছে একটি বিপ্লবী সরকার, তাই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মহাশক্তিশালী হয়ে উঠেছিল। তারা এখন শুধু সেনা নয়, একটি সমান্তরাল সামরিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নিজস্ব স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী রয়েছে। রয়েছে নিজস্ব গোয়েন্দা শাখা এবং সবচেয়ে আলোচিত কুদস ফোর্স। ১.৫ থেকে ২ লক্ষ সক্রিয় সদস্য রয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডে। এছাড়া বাসিজ নামে একটি প্যারামিলিটারি ফোর্স বা বাহিনী আছে ইরানের। এই প্যারামিলিটারিতে মূলত ইরানের নিয়মিত কোনো সেনাবাহিনী নয়, কিন্তু তাদের প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে যাতে প্রয়োজনে দেশের স্বার্থে তাদের মাঠে নামানো যেতে পারে। ইসলামী বিপ্লবী গার্ডের সবচেয়ে আলোচিত ইউনিটের নাম কুদস ফোর্স। বাহিনীতে ৫,০০০ থেকে ১৫,০০০ সক্রিয় সদস্য রয়েছে। এই ফোর্স মূলত ইরানের বাইরের কার্যক্রম পরিচালনা করে। সেই কার্যক্রমের মধ্যে শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ অন্যতম। মধ্যপ্রাচ্যের সংঘাতে আমেরিকা ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে আইআরজিসি। বলা হচ্ছে আমেরিকা তাদের মাথার ভার হালকা করতে ২০২০ সালে ড্রোন হামলায় কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এই ঘটনা সরাসরি যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়ায়। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরাকে আর মার্কিন ঘাঁটিতে। এই ঘটনা সরাসরি যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়ায়। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরাকে আর মার্কিন ঘাঁটিতে। এই ঘটনা প্রমাণ করে আইআরজিসি শুধু আঞ্চলিক শক্তি নয়, বৈশ্বিক আলোচনার কেন্দ্র। এই কুদস ফোর্সের মূল ছায়াযুদ্ধ চলে ইসরায়েলের মোসাদের সঙ্গে। সেই যুদ্ধে গোপন অভিযান, সাইবার হামলা, টার্গেট কিলিং, নাশকতা সবই আছে। অনেকে বলেন আইআরজিসি হল রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। এর অনেক প্রাক্তন কমান্ডার মূলধারার রাজনীতিতেও যোগ দেন। ইরানের রাজনীতিতে তাদের ব্যাপক প্রভাব রয়েছে। ফেঁসে গিয়ে ট্রাম্পের মরণ কামড়, মহাযুদ্ধে ইরানের পরের টার্গেট কি? ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে পেশ করা একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব সংকুচিত ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ অনুষ্ঠিত এই ভোটাভুটিতে ২১৯-২১২ ব্যবধানে প্রস্তাবটি বাতিল হয়ে যায়, যা মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাকে আরও সুসংহত করল।
হাউসে রিপাবলিকানদের সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি ব্যর্থ হয়, যার ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন আক্রমণের জন্য প্রেসিডেন্টের এখন আর কংগ্রেসের আগাম অনুমোদনের প্রয়োজন পড়বে না। খবর আল জাজিরার। এর আগেও একবার ভোটাভুটি বেছিল। সর্বশেষ এই ওয়ার পাওয়ার্স রেজলিউশন বা যুদ্ধ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪৭টি, বিপক্ষে ৫২টি। তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো উচ্ছ্বসিত। সিনেটের আইন প্রণেতারা সারাদিন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপ অনুমোদন বা বন্ধ করার বিষয়ে কংগ্রেসের ক্ষমতা নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক করেন। প্রস্তাবের পক্ষে সমর্থকেরা বলছেন, ইসরায়েলের পাশাপাশি যুদ্ধ শুরু করে ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করেছেন। মার্কিন সংবিধানের ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টরা কেবল তাৎক্ষণিক হুমকির মুখে আত্মরক্ষার্থেই এ ধরনের হামলা চালাতে পারেন, অন্যথায় যুদ্ধ ঘোষণার একক ক্ষমতা কেবল কংগ্রেসের। সিনেট সদস্য টিম কেইন তার ভাষণে বলেন, এমনকি গোপন বৈঠকেও ট্রাম্প প্রশাসন কোনো প্রমাণ দিতে পারেনি যে যুক্তরাষ্ট্র ইরানের থেকে আসন্ন কোনো হামলার হুমকির মুখে ছিল। মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে তার বার্তা, আপনি দাঁড়িয়ে বলতে পারেন না যে এটি একটি সামান্য ঘটনা যা যুদ্ধের পর্যায়ে পড়ে না। আপনি এও বলতে পারেন না যে এটি একবারই ঘটেছে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতায় কোনো সৈন্য নিয়োজিত নেই। তবে বেশ কয়েকজন রিপাবলিকান সদস্যের মতে এই যুদ্ধের প্রয়োজন ছিল। তাদের যুক্তি, ৪৭ বছর ধরে ইরানের হুমকি প্রদর্শনই প্রেসিডেন্টের এই সামরিক পদক্ষেপকে বৈধতা দেয়। সিনেটর জেমস রিসের মতে, সংবিধান প্রেসিডেন্টকে শুধু অধিকারই দেয় না, বরং যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য তাকে শপথের মাধ্যমে কর্তব্যও অর্পণ করেছে। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিক্স এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, ডোনাল্ড ট্রাম্প কোনো রাজা নন। যদি তিনি মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধ আমাদের জাতীয় স্বার্থে প্রয়োজন, তবে তাকে কংগ্রেসে এসে তার সপক্ষে যুক্তি দিতে হবে। অন্যদিকে রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট এই পদক্ষেপের প্রশংসা করে জানান, ট্রাম্প দেশকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করছেন। সিনেট ও প্রতিনিধি পরিষদে প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটের ব্যবধান যতই কম হোক, ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রে ট্রাম্পকে আর কখনো আইনি ঝামেলায় পড়তে হবে না। আরেকটি বিষয়ও নেমে গেল ট্রাম্পের কাঁধ থেকে। ডেমোক্র্যাটরা বলছিলেন, ইসরায়েলের জন্য ইরান যুদ্ধে নেমেছেন ট্রাম্প। সেই অভিযোগ শুনতে হলেও আইনিভাবে দায়মুক্তি পাবেন তিনি। সংখ্যার মারপ্যাচে ট্রাম্প আইনি বৈধতা পেলেও যুক্তরাষ্ট্রের জনগণের এই ইস্যুতে রায় নেই। আন্তর্জাতিক সব জরিপ সংস্থার ফলাফলে দেখে গেছে, প্রায় ৬০ থেকে ৭০% মার্কিনই ট্রাম্পের ইরান হামলার বিরোধিতা করেছেন। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবটি সিনেট এবং প্রতিনিধি পরিষদে হাউসে পাশ হলেও প্রেসিডেন্ট ট্রাম্প এতে ভেটো দেওয়ার ক্ষমতা রাখতেন, আর সেই ভেটো অগ্রাহ্য করতে উভয় কক্ষে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হতো, যা অর্জন করা বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব। ভিয়েতনাম যুদ্ধের পর ১৯৭৩ সালে পাশ হওয়া ওয়ার পাওয়ার্স অ্যাক্টের অধীনে এই প্রস্তাবটি আনা হয়েছিল। এই আইন অনুযায়ী কংগ্রেস কোনো সামরিক অভিযানের বিষয়ে ভোটাভুটির আয়োজন করতে পারে এবং অনুমোদনহীন যুদ্ধে সময়সীমা ৬০ দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে। ডেমোক্র্যাটরা স্বীকার করেছেন যে এই প্রস্তাব পাশের সম্ভাবনা কম ছিল, তবে তাদের মতে যুদ্ধের বিষয়ে আইন প্রণেতারা জনসম্মুখে কী অবস্থান নিচ্ছেন তা স্পষ্ট করার জন্যই এই ভোটাভুটি জরুরি ছিল। প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের পরের টার্গেট কোন দেশ? ট্রাম্পের নিশানায় মেক্সিকো, গ্রিনল্যান্ড এবং কিউবা। অ্যাকশন শুরু করল ইরান। জয়ের স্বপ্নভঙ্গে কিছুই করার নেই আমেরিকা ইসরায়েলের। দাঁতে দাঁত চেপে লড়াই বলতে ঠিক কী বোঝায় সেটা মধ্যপ্রাচ্যের লড়াই থেকে পরিষ্কার। ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে আমেরিকার সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে অনেকেই নিশ্চিত ছিলেন দুই শক্তির কাছে ইরানে নতজানু হবে, অর্থাৎ হেরে যাওয়ার আগেই তারা হার স্বীকার করে নেবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জবাব ইরান যেভাবে দিয়ে চলেছে, তাতে একটা বিষয় স্পষ্ট যে তেহরান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বিনা রণে নাহি দিব সূচাগ্র মেদিনী। যুদ্ধ শুরু হওয়ার পর ১ সপ্তাহ কেটে গিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষ শেষের কোনো ইঙ্গিত নেই। শুক্রবার সকাল পর্যন্ত ইরানে ২,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। লেবাননে মৃত্যু হয়েছে ১২৩ জনের। এখনও পর্যন্ত ইরানের তেহরান, কারাজ, মিনাব, আহওয়াজ, ইস্ফাহান সহ একাধিক শহর ক্ষতিগ্রস্ত। কোথায় দাঁড়িয়ে এই সংঘাত? সংযুক্ত আরব আমিরশাহীর কড়া হুঁশিয়ারির পরেও ফের ইরানের নিশানায় দুবাই। শুক্রবার ফের দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাসিন্দাদের মোবাইলে অ্যালার্ট পাঠিয়ে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে আচমকাই বাসিন্দাদের মোবাইলে আসে মিসাইল হামলার বার্তা। বার্তায় বাসিন্দাদের নিরাপদ জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়ির বাইরে বের হতেও নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে আমেরিকা ইরানের অস্ত্রবিহীন একটি রণতরীর ওপর হামলা চালায়। তেহরানের দাবি, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। ইরানের উপবিদেশমন্ত্রী সাঈদ খাতিবজাদে জানান, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।
তিনি এও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে ইরান। বুধবার ভারত মহাসাগরের বুকে ইরানের একটি যুদ্ধজাহাজের ওপর হামলা চালায় আমেরিকার একটি ডুবোজাহাজ। খাতিবজাদে বলেন, ভারতের আমন্ত্রণে বহুপাক্ষিক নৌমহড়ায় অংশ নিয়েছিল ইরানের রণতরী ডেনা। সেই মহড়া শেষ করে দেশে ফিরছিল রণতরীটি। হামলা তখনই চালানো হয়। এই হামলায় অনেক নাবিকের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। তবে মার্কিন শক্তির কাছে তেহরান যে কোনোভাবেই মাথা নত করবে না, সেটা দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রতিরোধ গড়ে তোলাই এখন ইরানের কাছে অগ্রাধিকার। তার দাবি, আমেরিকা ইসরায়েল হামলার প্রতিরোধ গড়ে তোলাই এখন ইরানের কাছে অগ্রাধিকার। সাইদ খাতিবজাদে বলেছেন, আমাদের কাছে থাকা শেষ বুলেট দিয়ে প্রতিরোধ করব। এছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আক্রমণকারীদের থামাতেই হবে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে খামেইনিকে নিয়ে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশে এসেছে। খবরটি হল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেইনিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল গত বছর নভেম্বরে। আমেরিকাকে অন্ধকারে রেখেই এই পরিকল্পনা করেছিল ইসরায়েল, যদিও শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করা হয়, কারণ ইরান জুড়ে তখন খামেইনি বিরোধী বিক্ষোভ মাথাচাড়া দিয়ে ওঠে। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এনেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাটস বলেন, 2025 সালের নভেম্বর মাসে এক গোপন সামরিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানেই পরিকল্পনা করা হয় 2026 সালের জুন মাস নাগাদ চালানো হবে এই অভিযান। শুরুতে এই হামলার বিষয়ে আমেরিকাকে কিছুই জানানো হয়নি। কাটস বলেন, আমরা ঠিক করেছিলাম খামেইনিকে খতম করা হবে। প্রয়োজনে একাই এই অভিযান চালানো হবে। একা এই অভিযান শেষ করার মতো ক্ষমতা আমাদের রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, এবারের হামলা গতবারের তুলনায় 3 গুণ বেশি শক্তিশালী। আমাদের লক্ষ্য কেবল ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার বা পরমাণু ঘাঁটি ধ্বংস করা নয়, বরং এমন পরিস্থিতি তৈরি করা যাতে সেখানকার সাধারণ মানুষ ইরানের সরকারকে উপড়ে ফেলতে পারে। ইসরায়েলের মন্ত্রীর দাবি, আমরা চাই ইরানের জনগণ এই শাসনের পতন ঘটাক। আমরা সেই রাস্তাটা আরও পরিষ্কার করে দিচ্ছি। হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে। ট্রাম্পের ওই বক্তব্যের পর সিএনএনকে ইরানের একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে। তিনি বলেন, এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল, বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে। যেগুলো এখনও ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে। গত শনিবার 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনাই সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। ইরান নতুন দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। 25তম দফার হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। বৃহস্পতিবার 7 মার্চ বিকালে আইআরজিসির সংক্ষিপ্ত একটি বিবৃতির বারাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এই অভিযানে হাইপারসনিক ফাতা ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। ঘণ্টায় এর গতি 6174 কিলোমিটার বা 3836 মাইল। গত শনিবার 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।